হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11। আজকে আমরা পড়ব মিটিং অ্যাট নাইট এই কবিতাটি। মিটিং অ্যাট নাইট এই কবিতাটির কবি রবার্ট ব্রাউনিং। ওনার সম্পর্কে তোমাদের বইয়ে কবি পরিচিতির যে অংশটুকু রয়েছে সেখান থেকে কবির সম্পর্কে আমরা একটুখানি জানব। তার আগে কবিতাটির সম্পর্কে একটি সম্যক ধারণা তৈরি করে নেওয়া দরকার। এই কবিতাটি একটি লাভ পোয়েম বেসড অন লাভ। এই কবিতার মধ্যে কবি খুব সুন্দর ছন্দ ব্যবহার করেছেন এবং তার জন্যই এটিকে লিরিক্যাল পোয়েমও বলা হয়ে থাকে। এই কবিতা জুড়ে আমরা দেখতে পাব বিভিন্ন ধরনের ইমেজারি তিনি ব্যবহার করেছেন। তাছাড়াও ব্যবহার করেছেন বিভিন্ন ধরনের ফিগার অফ স্পিচ। তো সেগুলো সমস্ত আমরা জানব। তার আগে কবিতাটির বিষয়বস্তু কিভাবে উনি উপস্থাপন করেছেন সেটি একটুখানি জেনে নিই। প্রথমেই বললাম কবিতাটি একটি লাভ পোয়েম। এখানে দেখানো হয়েছে একজন প্রেমিক রাতের অন্ধকারে তার প্রেমিকার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। তার যাওয়ার যে রাস্তা বা পথ, সেই পথ তিনি কিভাবে অতিক্রান্ত করছেন এবং অবশেষে যখন তিনি তার গোল বা তার যে লক্ষ্য সেটাকে অ্যাচিভ করছেন, সেই মুহূর্ত পর্যন্ত তার প্রত্যেকটা অবস্থার বা প্রত্যেকটা সিচুয়েশান কীরকমভাবে তিনি কাটিয়েছিলেন তার সমস্ত বর্ণনা কবি এখানে পুরো কবিতা জুড়ে ভীষণ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শোনা যায় এই কবিতার মধ্যে যে বিষয়টিকে উপস্থাপন করা হয়েছে সেটি কবির নিজের জীবনের সঙ্গেও খানিকটা রিলেটেড। কবিকে জিজ্ঞেস করা হয়েছিল পরবর্তীকালে কবিতাটি লেখার পরে যে এই কবিতাটি কি তার জীবনেরই কোনো ঘটনা কিনা। কবি সেটা স্বীকার করেননি। তিনি বলেছিলেন না, এটি তার কাল্পনিক একটি চরিত্রকে নিয়ে লেখা। কিন্তু কবির সম্পূর্ণ জীবনকে যদি একটুখানি আমরা অ্যানালিসিস করি তাহলে আমাদের এটা বুঝতে অসুবিধে হবে না যে এখানে কবি খানিকটা নিজের যে অভিজ্ঞতা সেটাকেও এই কবিতার মধ্যে মিশিয়ে দিয়েছেন। তো এই কবিতাটির মধ্যে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাবো যে কিভাবে তিনি ছন্দ ব্যবহার করেছেন এবং বিভিন্ন ধরনের অ্যালিটারেশন ব্যবহার করে কবিতাটিকে কত সুন্দর একটা লিরিক্যাল পোয়েমে তৈরি করেছেন বা পরিণত করেছেন সেটি আমরা দেখতে পাবো। এবার আসি কবি পরিচিতি প্রসঙ্গে। রবার্ট ব্রাউনিং তিনি জন্মগ্রহণ করেছিলেন 1812 খ্রিস্টাব্দে লন্ডন সিটিতে এবং তিনি একটি মিডল ক্লাস সাবার্ব অফ লন্ডন এরকম একটি ফ্যামিলিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা উনি ছিলেন পেশায় একজন ক্লার্ক ইংল্যান্ডের একটি ব্যাংকে। কিন্তু তা হলেও তার একটি নিজস্ব লাইব্রেরি ছিল যেখানে তিনি নিয়ার অ্যাবাউট প্রচুর কালেকশানস ছিল তার বইয়ের সংগ্রহ। সেই সংগ্রহশালাতে কবি তার জীবনের অনেকটা সময় কাটাতেন ছোট থেকেই এবং সেই সূত্র ধরে তিনি তার বাবার লাইব্রেরি থেকে প্রচুর বই পাঠ করেছিলেন, যার ফলস্বরূপ কবির মধ্যে তার যে লেখার প্রবণতা বা লেখার যে গুণগত মান সেটা কিন্তু খুব অল্প বয়স থেকে, ছোট বয়স থেকেই তিনি ভীষণভাবে আয়ত্ত করেছিলেন। তিনি তার প্রথম যে লেখা সেটা প্রকাশিত হয়েছিল তখন তার বয়স হয়েছিল মাত্র 12 বছর। সেই সময় থেকেই তিনি লেখার জগতে বা সাহিত্য জগতের প্রতি একটি ভীষণ টান অনুভব করেন এবং
লেখার সঙ্গে নিজেকে নিযুক্ত করে ফেলেছিলেন, যার ফলস্বরূপ পরবর্তীকালে অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে অনারারি ডিগ্রিতে সম্মানিত করেছিল। তার লেখা প্রচুর বিখ্যাত বই বা কবিতা রয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি যেরকম হলো মাই লাস্ট ডাচেস, দ্য রিং অ্যান্ড দ্য বুক, মেন অ্যান্ড ওমেন, মিটিং অ্যাট নাইট, পরফেরিয়াস লাভার অ্যান্ড এক্সেট্রা। এই লেখাগুলো তার ভীষণভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল। শোনা যায় যে তার যে স্ত্রী, যার নাম এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, তিনি প্রথম জীবনে কবির বিভিন্ন ধরনের লেখাগুলো পড়ে ভীষণভাবে অনুপ্রাণিত হন এবং কবির সঙ্গে একটি সাক্ষাৎকার বা একটি বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেন, যা পরবর্তীকালে একটি লাভ অ্যাফেয়ারে পরিণত হয়েছিল। এই অ্যাফেয়ার থেকেই তার এই কবিতাটি লেখা বলে ধারণা করা হয়। তো এই এলিজাবেথ ব্যারেট যে ফ্যামিলিতে বিলং করতেন, সেই ফ্যামিলিটি ছিল ভীষণ কনজারভেটিভ মাইন্ডে। তার বাবা তিনি ভীষণ রক্ষণশীল মানসিকতার ছিলেন এবং তার যে 5 সন্তান ছিল তাদেরকে তিনি এই অ্যাফেয়ার বা এই ধরনের কোনো সম্পর্ক থেকে সবসময় বিরত রাখতে চাইতেন। কিন্তু এলিজাবেথ ব্যারেটের রবার্ট ব্রাউনিংয়ের সঙ্গে এই যে বন্ধুত্বের সম্পর্ক, সেটা ধীরে ধীরে একটি সুন্দর প্রেমের সম্পর্কে পরিণত হয়, যার ফলস্বরূপ পরবর্তীকালে তারা বিবাহ সূত্রেও আবদ্ধ হয়েছিলেন। এই কবি রবার্ট ব্রাউনিং ভিক্টোরিয়ান এজ এর একজন বিখ্যাত কবি ছিলেন, যার ডিস্টিংক্ট স্টাইল পোয়েট্রি রাইটিংয়ের ক্ষেত্রে তার পরবর্তী প্রজন্মের বহু কবি সাহিত্যিকদের ভীষণভাবে প্রভাবিত করেছিল। এই স্টাইল দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছিলেন যে সমস্ত বিখ্যাত কবি সাহিত্যিকরা, তাদের মধ্যে উল্লেখযোগ্য টি.এস. এলিয়ট, রবার্ট ফ্রস্ট, এজরা পাউন্ড প্রমুখ আরও বিভিন্ন 20th সেঞ্চুরির প্রচুর বহু কবি সাহিত্যিক তার এই লেখার স্টাইলের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছিলেন। এবার আমরা সরাসরি চলে যাব কবিতা প্রসঙ্গে। তাহলে এবার আমরা সরাসরি চলে আসি কবিতায়। আগে একবার কবিতাটি প্রথম স্ট্যান্জাটুকু রিডিং পড়ে নেওয়া হোক। দ্য গ্রে সি and the long black land and the yellow half moon large and low and the startled little waves that leap in fiery ringlets from their sleep as I gain the cove with pushing prow and quench its speed in the slashy sand। কি বলা হচ্ছে দেখো, the grey sea, সি সমুদ্র, অর্থাৎ সমুদ্র পথে সেই প্রেমিক যাত্রা করেছে তার প্রেমিকার সঙ্গে রাত্রিবেলা সাক্ষাৎ করার উদ্দেশ্যে। সেই সমুদ্রটিকে প্রথমেই যে রঙের দ্বারা কবি বুঝিয়ে দিয়েছেন সেটি হলো গ্রে। এই গ্রে শব্দটির দ্বারা সেই সমুদ্রের যে রং সেটাকে তিনি বোঝাচ্ছেন। তারপরেই বলছে অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড, অর্থাৎ দূর থেকে যে ল্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে, সমুদ্রের তট বা ভূমি, সেটিকে ব্ল্যাক দেখাচ্ছে। পুরো শব্দগুলো দিয়ে কবি যে সময়টাকে উল্লেখ করছেন সেটা বোঝা যাচ্ছে যে সেটা সন্ধে সময়টুকুতে, অর্থাৎ সূর্য ঠিক ডোবার পরে যে মুহূর্তটি তৈরি হয় সেই সময়টিকে তিনি উল্লেখ করেছেন। কারণ কবিতার নাম হচ্ছে মিটিং অ্যাট নাইট, রাত্রেবেলার সাক্ষাৎ, রাত্রিকালীন সাক্ষাৎ। তাহলে সেই জার্নিটা যখন শুরু হয়েছে তখন অলরেডি দিনের অবসান হয়েছে এবং রাত্রির শুরু হয়েছে। সেই সময়টাতে যেহেতু সূর্যের আলো থাকে না, তাই চাঁদের হালকা আলোতে
চারিদিককে যেন একটু অন্ধকারাচ্ছন্ন দেখায়। মাটির রং যেমনই হোক না কেন সেটাকে রাতের অন্ধকারে একটু কালো দেখায়, তাই তিনি কালো শব্দটিকে দিয়ে ল্যান্ডকে বুঝিয়েছেন, আর গ্রে শব্দটিকে দিয়ে সমুদ্রের জলকে বোঝাতে চাইছেন। এই শব্দ দুটো কিন্তু এখানে ইমেজারি হিসেবে ব্যবহার করা হয়েছে। এটাকে ভিজুয়াল ইমেজারি বলা হয়, অর্থাৎ যার দ্বারা দৃশ্য তৈরি করা হয়। রং দিয়ে যেন তিনি একটা ভিজুয়াল ইমেজারি তৈরি করতে চেয়েছেন। তো এই শব্দ দুটো কিন্তু ব্যবহার করা হয়েছে দেখো নেগেটিভ ওয়ার্ডস হিসেবে, এটা পজিটিভ নয়। কেন? কারণ আমরা ধরেই নিই গ্রে, ধূসর বা ব্ল্যাক এই শব্দগুলোকে একটু নেগেটিভ ওয়ার্ডস হিসেবে, অর্থাৎ ওই সময়টাতে প্রেমিকের মনের মধ্যে যে একটা অনেকটা দিন পর্যন্ত তার প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ না হওয়ার যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটাকে কবি যেন এই শব্দগুলো দিয়ে, এই ভিজুয়াল ইমেজারি দিয়ে বর্ণনা করতে চেয়েছেন, যে তার মনের অবস্থাটা সেই সময় খুব ধূসর এবং প্রায় অন্ধকারাচ্ছন্ন। সেই অবস্থায় এবং দিনটিকেও, মানে দিনের যে অবসান হয়েছে সেই সময়টিকে, অর্থাৎ রাতের যে শুরু, সেটিকেও তিনি বুঝিয়েছেন। পরের লাইনে বলছে, অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো। এখানে মুন অর্থাৎ চাঁদ, সেটি কীরকম? হাফ অর্থাৎ অর্ধেকটা চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে আকাশে, সেটির রং কীরকম? ইয়েলো অর্থাৎ হলদে। এই হলদে শব্দটার মধ্যে দিয়ে আবার অন্য ধরনের একটি, এটাও কিন্তু একটি ভিজুয়াল ইমেজারি, অর্থাৎ এখানেও একটি কালারকে দেখানো হচ্ছে। এই হলদে শব্দটি কিন্তু যেন প্রকাশ করছে যে সেই সময়টিতে সেই প্রেমিকের মনের মধ্যে একটু হলেও, হালকা হলেও এই নেগেটিভিটির যে মানসিকতা, সেটা যেন কেটে যাচ্ছে। যত এগিয়ে যাচ্ছে তার সেই সমুদ্র পথে তার জার্নি, তত যেন তার সেই নেগেটিভিটি কেটে যাচ্ছে এবং খানিকটা হলেও পজিটিভ থিঙ্কিং তার মধ্যে আসছে, যার প্রতিচ্ছবি ফেলছে এই ইয়েলো কালারটা। অর্থাৎ তার মনের মধ্যে একটা প্রচণ্ড যে ইগারনেস রয়েছে, অর্থাৎ তিনি তার প্রেমিকার সঙ্গে অনেক দিন পরে দেখা করতে যাচ্ছেন, তার সেই উষ্ণতাটা, সেটাকে যেন এই রঙের মধ্যে দিয়ে, অর্থাৎ ইয়েলো কালার মধ্যে দিয়ে তিনি বোঝাতে চাইছেন। এবং সেটি কীরকম? হাফ মুন। সেটি কোথায়? লার্জ অ্যান্ড লো। অর্থাৎ যখন আমরা জানি যে সন্ধে বেলাতে সূর্য অস্ত যাওয়ার ঠিক পরের মুহূর্তটাতে, একদিকে যখন সূর্য অস্ত যায় তখন অন্য দিগন্তে চাঁদের উঠে আসার সময় হয়, তখন কিন্তু মানে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই চাঁদ একদম মধ্য গগনে পৌঁছে যায় না। চাঁদের পৌঁছতে যে সময়টা লাগে তার আগের মুহূর্তে কিন্তু চাঁদ অনেক দিগন্ত রেখার কাছাকাছি, অর্থাৎ নিচে থাকে। দেখে মনে হয় যেন চাঁদ উঠতে শুরু করেছে। তার জন্য যেহেতু নিচের দিকে রয়েছে, দিগন্ত রেখার কাছাকাছি রয়েছে, তাই জন্য সেটিকে বলা হচ্ছে লো, অর্থাৎ নিচুর দিকে রয়েছে। আর সেটিকে লার্জ বলা হচ্ছে। কেন লার্জ? কারণ যেহেতু চাঁদটি নিচের দিকে রয়েছে, দিগন্ত রেখার কাছাকাছি, তাই সমুদ্র পথে শিপের মধ্যে বসে বা বোটের মধ্যে বসে যেন সেই সময় প্রেমিকের মনে হচ্ছে যে সেই চাঁদটিকে বড় দেখাচ্ছে। আবার সেই বড়টা কীরকম? হাফ। কেন হাফ? দেখো, চাঁদ হয়তো পরিপূর্ণ হবে একটা সময়ে, কিন্তু এই মুহূর্তে সে হাফ। এই হাফের মধ্যে দিয়ে কিন্তু কবি আরও একটা ইঙ্গিত দিচ্ছেন, যেন তাদের যে লাভ অ্যাফেয়ারটা, সেটা এখন ওই পরিস্থিতিতে হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু সেটা হাফ, অর্থাৎ অর্ধেকটা হাফ প্রেমিক নিজে এবং অর্ধেকটা হাফ হচ্ছে প্রেমিকা। যখন তারা পরস্পরের সঙ্গে মিলিত হবে তখন যেন সেই চাঁদ পরিপূর্ণতা পাবে। তাই এখানে হাফ মুনের দ্বারাও কিন্তু কবি সেই প্রেমিকের মনের মধ্যে যে মানে অর্ধেক হওয়ার যে ভাবনাটা, সেই অভিব্যক্তিটাই যেন প্রকাশ করছেন। অ্যান্ড দ্য startled little waves that leave. লিটল ওয়েভস মানে আমরা জানি সমুদ্রের ঢেউ, সেগুলো কীরকম? লিটল, ছোট ছোট। সন্ধ্যের পরে ছোট ছোট ঢেউগুলো, সেগুলো কীরকম? স্টার্টলড, অর্থাৎ যেন হতভম্ব হয়ে গিয়ে তারা যেন হঠাৎ করে জেগে উঠেছে, এমন একটা ভাবে তারা যেন হঠাৎ করে দ্যাট লিভ অর্থাৎ লাফ দিচ্ছে বা ঝাঁপিয়ে উঠছে।
এই যে এখানে কথাগুলো তিনি ব্যবহার করেছেন, এখানে তিনি যেন বলতে চাইছেন যেন সেই মানে ঢেউগুলো সেগুলো সন্ধে নামার পরে যেহেতু সেই পথে সচরাচর মানুষজন চলাচল করে না বা যাতায়াত বন্ধ হয়ে যায়, তাই সেই ঢেউগুলো যেন জানে যে সেই সময় তাদের রেস্ট নেওয়ার সময়। কিন্তু সেই সময় তাদের ওপর দিয়ে একটি বোট বয়ে যাচ্ছে, ঢেউগুলোর গায়ে যে বোটের সঙ্গে যে আঘাতটা, সেটার দ্বারা যেন সেই ঢেউগুলো স্টার্টলড হয়ে যাচ্ছে, মানে হঠাৎ করে যেন ঘুম থেকে জেগে উঠে হতভম্ব হয়ে যাচ্ছে যে হঠাৎ করে এই মানে আঘাতটা আমাদের গায়ে কেন লাগছে, সেটা যেন তিনি বোঝাতে চাইছেন, যার জন্য স্টার্টল শব্দটা ব্যবহার করা হয়েছে। এবং সেই স্টার্টল ওয়েভগুলো, লিটল ওয়েভগুলো কি করছে, দ্যাট লিপ মানে হচ্ছে লম্বা ঝাঁপ দেওয়া, অর্থাৎ ঢেউগুলো সেই বোটের গায়ে জোরে জোরে লম্বা লম্বা মানে বেশ বড় বড় আকারে যেন আঘাত দিচ্ছে। এখানে তিনি আরও একটা কি বলবো মানে পার্সনিফিকেশন ইউজ করেছেন। দেখো এখানে লিপ মানে ঝাঁপ দেওয়া, অ্যাকচুয়ালি ওয়েভ তো আর ঝাঁপ দিতে পারে না, মানুষরা ঝাঁপ দিতে পারে বা প্রাণীরা ঝাঁপ দিতে পারে। তো এখানটায় যেন মনে হচ্ছে যে সেই সমুদ্রের ঢেউগুলোকে কবি তার কবিতার মধ্যে পার্সনিফাই করেছেন, তাদের মধ্যে যেন ব্যক্তিত্ব আরোপ করছেন, মানে তারা যেন লাভ দিচ্ছে বড় বড়, অর্থাৎ এটার দ্বারাও তিনি তার মানে এখানকার যে মানে প্রেমিক, সেই প্রেমিকের মনের যে অবস্থাটা সেটাকে তিনি বোঝাতে চাইছেন, যেন প্রেমিকও সেরকম লম্বা লম্বা পদক্ষেপে খুব তাড়াতাড়ি তার গোটা পথ অতিক্রান্ত করতে চাইছেন এবং খুব তাড়াতাড়ি তিনি তার প্রেমিকার কাছে পৌঁছে যেতে চাইছেন। সেই আবেগটাকে প্রকাশ করার জন্য যেন লিপ শব্দটাকে তিনি ব্যবহার করেছেন। কি হচ্ছে, ইন ফায়ারি রিংলেটস ফ্রম দেয়ার স্লিপ, এই যে স্লিপ যেন তারা তাদের ঘুম থেকে জেগে উঠে স্টার্টলড হয়ে একটু জোরে জোরে লাফ দিচ্ছে এবং সেই লাফের মধ্যে দিয়ে যেন দেখতে পাওয়া যাচ্ছে ফায়ারি রিংলেটস মানে হচ্ছে, দেখবে কোনো স্থির জলের মধ্যে যদি তুমি দূর থেকে কোনো একটা পাথরের টুকরো ফেলে দাও তাহলে সেটার মধ্যে একটা তরঙ্গ সৃষ্টি হয়, সেই তরঙ্গগুলো একটা রিংয়ের মতো সৃষ্টি করে, সেই তরঙ্গগুলো কি দ্বারা এখানে সমুদ্রপথে সৃষ্টি হচ্ছে না, ওই বোটের জার্নিটার দ্বারা। সেই বোটের সঙ্গে যখন আঘাত হচ্ছে জলের সঙ্গে ঘর্ষণের ফলে সেই রিংলেটসগুলো তৈরি হচ্ছে এবং সেই রিংলেটসগুলো বা সেই ওই তরঙ্গের ওই চক্রগুলো সেগুলো কীরকম ফায়ারি, অর্থাৎ যেন মনে হচ্ছে সেগুলোর মধ্যে কেউ আগুন ঢেলে দিয়েছে। তো এখানে এই ফায়ারি শব্দটার মধ্যে দিয়ে যেন কবি বোঝাতে চাইছেন যে সেই সময়ের যে পরিস্থিতি, অর্থাৎ চাঁদের আলো, সেই চাঁদের আলোটা ইয়েলো, সেই ইয়েলো কালার যখন জলের ওপরে এসে পড়ছে তখন সেই রিংলেটসগুলোর মধ্যে সেই মানে ইয়েলো কালারটা যেন একটা অদ্ভুত ইমেজ তৈরি করেছে, যেন মনে হচ্ছে জলের সেই ঢেউয়ের সঙ্গে মিশে থাকা সেই রিংলেটসগুলো যেন ফায়ারি হয়ে উঠেছে, অর্থাৎ মানে স্ফুলিঙ্গের মতো যেন দেখাচ্ছে তাদেরকে। এই মানে ব্যবহারের মধ্যে দিয়েও, এই শব্দ চয়নের মধ্যে দিয়েও কিন্তু এখানে কবি বোঝাতে চাইছেন যে এই যে মানে আগুনের হলকার যে একটা আভা, সেই আভাটা কিন্তু ধীরে ধীরে সেই প্রেমিকের মনের মধ্যেও একটু একটু করে তরঙ্গায়িত হতে শুরু করেছে। কেন না, যখন তিনি প্রথম জার্নিটা শুরু করেছিলেন তখন তার মনের মধ্যে পজিটিভিটি ছিল না, তিনি নেগেটিভ একটা মানে অবস্থা থেকে জার্নিটা শুরু করেছিলেন, কিন্তু যত তার জার্নি একটু একটু করে এগিয়ে যাচ্ছে তত যেন তার মনের মধ্যে একটা পজিটিভ ধারণা তৈরি হচ্ছে, যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি তার মনের মধ্যেও একটা যেন স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে। এটাকেও কবি এখানটায় বোঝানোর চেষ্টা করেছেন। ঠিক আছে, তারপরে কি বলছে, অ্যাজ আই গেইন দ্য কোভ উইথ পুশিং prow and quench its speed in the slashy sand. As I gain মানে হচ্ছে পৌঁছানো, যাওয়া বা পাওয়া। কোন জায়গাটা পেলাম বা গেলাম, দ্য কোভ, এই কোভ শব্দটার মানে হচ্ছে তীর বা যেটাকে বলা হয় সমুদ্রের
পাড় বা খাঁড়ি আমরা বলে থাকি, যেখানে সেই সমুদ্রের মানে চর বা পাড়টা কীরকম হয়, বালুকাময় থাকে, তাই তো? আমরা সকলেই কম বেশি সমুদ্র এলাকায় গিয়েছি বা দেখেছি। তো সেই সমুদ্রের চরটাতে কীরকম বালুগুলো যখন থাকে তখন দূর থেকে মনে হয় যেন বালুগুলো শুকিয়ে রয়েছে, শুকনো, কিন্তু অহরহ সমুদ্রের ঢেউ সেই বালুগুলোকে ভিজিয়ে যাচ্ছে বলে তার ভেতরে ভেতরে কিন্তু সমুদ্রের জল ঢুকে সেটাকে একটা স্ল্যাশি ব্যাপার করে রাখে, যাতে করে সেখানটায় কেউ যদি স্পর্শ করে, পা দেয়, তাহলে সেই জলটাকে অনুভব করতে পারবে, কিন্তু দূর থেকে দেখে মনে হবে যেন সেটা শুকনো একটা তট। তো সেটাকে কোভ বলা হচ্ছে বা খাঁড়ি। তো যখন আমি পৌঁছলাম সেই খাঁড়িতে বা সেই পাড়ে, কি নিয়ে, উইথ পুশিং প্রাউ বলতে, প্রাউ শব্দটার মানে হচ্ছে যে বোটটাতে প্রেমিক জার্নি করছিল সেই বোটের যে সামনের যে অংশটুকু থাকে, মানে একটা ছুচলো চোখা অংশ, সেই জায়গাটাতে তিনি বসেছিলেন সেই সময়টাতে। তো দেখবে সেই বোটের ছুচলো অংশটা গিয়ে আগে ধাক্কা মারে কোনো একটা পাড়ে, এবং তারপরে মানে বোটটা পুরো গিয়ে মানে তীরের মধ্যে আটকে যায় তলার দিকটাতে। তো এখানে বলতে চাইছেন কবি যে সেই প্রেমিক যখন সেই খাঁড়ির মধ্যে পৌঁছলো তখন মানে তার সেই প্রোটা, অর্থাৎ সেই ওই ছুচলো তার যে ওই বোটের যে সামনের অংশটা গিয়ে পৌঁছলো, তার মানে তিনি আগেই পৌঁছে গেলেন সেই মানে স্ল্যাশি স্যান্ডের ওই জায়গাটাতে। এবং তারপরে কি হলো, অ্যান্ড কোয়েঞ্চ ইটস স্পিড, কোয়েঞ্চ মানে হচ্ছে গিয়ে নিবৃত হওয়া বা থেমে যাওয়া, বা বলতে গেলে মানে একটা পরিপূর্ণতা চলে এলে আমরা যখন এই শব্দটাকে ব্যবহার করতে পারি। যেরকম ধরো বলছি আমরা তৃষ্ণা নিবারণ করি, ধরো প্রচণ্ড তৃষ্ণার্ত, সেই মুহূর্তে জল খাওয়ার পরে আমাদের যে তৃষ্ণা নিবারিত হয় সেটাকে কোয়েঞ্চ বলা হয়, অর্থাৎ মিটে যাওয়া বা পরিপূর্ণতা পাওয়া। অর্থাৎ যে জার্নিটা এতক্ষণ পর্যন্ত সেই প্রেমিক করছিল তার বোটের উপর দিয়ে, সেই পথটা, অর্থাৎ সমুদ্রের পথের জার্নিটা যেন এখানে পরিপূর্ণতা পেল, অর্থাৎ শেষ হলো। কোয়েঞ্চ, থেমে এলো। কি থেমে এলো? ইটস স্পিড, অর্থাৎ বোটের যে জার্নির যে স্পিডটা ছিল এতক্ষণ যে স্পিডে তিনি এগোতে চাইছিলেন, সেই স্পিডটা থেমে এলো। কোথায় এসে থেমে এলো? ইন দ্য স্লাসি স্যান্ড। স্লাসি স্যান্ড, এই স্লাসি শব্দটার মানে হলো ওই সেই বালি, যে বালির মধ্যে ভেতরের দিকে জল রয়েছে কিন্তু ওপরের দিকটা দেখে শুকনো মনে হচ্ছে, যেখানে পা দিলে যে কোনো মানুষ অনুভব করতে পারবে যে হ্যাঁ সেই বালিটার মধ্যে একটা ভেজা ভেজা ভাব রয়েছে। তো এই যে স্ল্যাশি স্যান্ড, এই শব্দটাকে ব্যবহার করেছেন এখানেও, এটা কিন্তু একটা ইমেজারি। এটাকে বলা হয় ট্যাকটাইল ইমেজারি। কেন? কারণ এটার মধ্যে একটা কি বলবো, টাচ মানে বা স্পর্শর যে বিষয় সেটাকে বোঝানো হয়েছে, এটাকে ট্যাকটাইল ইমেজারি বলা হয়। অর্থাৎ এখানে একটা কি বলবো, মানে সেই যে পা দিলে জলের অনুভূতি, তো সেটাকে স্পর্শের দ্বারাই মানুষ বুঝতে পারবে। তো কবি এখানে এই কবিতার মধ্যে যেরকম ভিজুয়াল ইমেজারি রেখেছেন বেশ কিছু শব্দের মধ্যে দিয়ে, যেরকম গ্রে কালার, ব্ল্যাক ল্যান্ড, ইয়েলো মুন, ফায়ারি রিংলেট, এগুলো শব্দ যেরকম ভিজুয়াল ইমেজারি তৈরি করেছেন, সেরকম ট্যাকটাইল ইমেজারিও তিনি তৈরি করেছেন, অর্থাৎ যা স্পর্শের দ্বারা বোঝা যায়। এবং এই শব্দটা দেখো, স্ল্যাশি স্যান্ড, এটা কিন্তু এক ধরনের অ্যালিটারেশনও বটে। অ্যালিটারেশন কাকে বলা হয়? যখন একই ধরনের শুনতে লাগা শব্দের ব্যবহার করা হয় তখন সেটাকে অ্যালিটারেশন বলা হয়। যেরকম স্ল্যাশি স্যান্ড উচ্চারণ করে দেখো, মানে তোমরা নিজেরাও দেখবে যে শব্দ দুটোর মধ্যে যেন কোথাও যেন একটা একই ধরনের শুনতে লাগছে। এই ধরনের ব্যবহারকে অ্যালিটারেশন বলা হয়। তো এটার ব্যবহারকেও তিনি কিন্তু এখানে খুব সুন্দরভাবে যত্ন সহকারে দেখিয়েছেন। তো এই পুরো যে এই 6 লাইনের যে আমরা পুরো স্ট্যাঞ্জাটা পড়লাম, তার মধ্যে দিয়ে কবি এখানে প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার যে জার্নি বা পথটা, সেই পথটাকে তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। বিভিন্ন ইমেজারি ব্যবহার করেছেন, অ্যালিটারেশন ব্যবহার করেছেন। তো এগুলোর মধ্যে দিয়ে তিনি আরেকটা জিনিস তোমাদের এখানে বলি, এখানে একটু খেয়াল করবে, অনেকগুলো অ্যান্ডের ব্যবহার তোমরা এখানে দেখতে পাবে। যেমন ধরো প্রত্যেকটা লাইনে দেখো উনি অ্যান্ড অনেকবার করে বা একাধিকবার ব্যবহার করেছেন।
the grey sea and the long black land, and the yellow half moon, large and low, and the startled little waves. লাস্টেও তিনি দিয়েছেন and quench its। এই যে অ্যান্ড এতবার করে ব্যবহার করেছেন এবং খেয়াল করে দেখো যে প্রত্যেকটা লাইন কিন্তু কমপ্লিট হয়েছে একদম শেষ লাইনে এসে, অর্থাৎ ফুল স্টপ রয়েছে একদম শেষ লাইনের, অর্থাৎ প্রথম স্ট্যান্ডার শেষ লাইনে। তা অর্থাৎ প্রত্যেকটা লাইনকে তিনি অ্যান্ড এবং শব্দটা দিয়ে জোড়া দিয়েছেন। এইটা কিন্তু এক ধরনের ফিগার অফ স্পিচ, যেটাকে বলা হয় ইউজ অফ অ্যানাফোরা। এই অ্যানাফোরা ব্যবহারের মধ্যে দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, অর্থাৎ এই বারবার করে অ্যান্ড 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 এই অ্যান্ডের ব্যবহার করে তিনি বোঝাতে চাইছেন যে লং ডিস্টেন্সটা তিনি অতিক্রান্ত করছেন তার প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ করার তাগিদে বা চাহিদাতে, সেটাকে তিনি বোঝাতে চাইছেন। যে তিনি বারবার মানে আমি এতটা মানে এই করলাম অ্যান্ড অমুক করলাম, এই অ্যান্ডের মধ্যে দিয়ে অর্থাৎ হাউ ফার ক্যান হি গো সেটাকে তিনি যেন এখানে তুলে ধরতে চাইছেন এই অ্যান্ড ব্যবহারের মধ্যে দিয়ে। এটা হচ্ছে এক ধরনের ইউজ অফ অ্যানাফোরা। সেকেন্ড স্ট্যান্ডায় কি বলছে দেখো, দেন আ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ, 3 fields to cross till a farm appears, a tap at the pane, the quick sharp scratch and blue spot of a lighted match, and a voice less loud through its joys and fears than the 2 hearts beating each to each. Then a mile of warm sea scented beach, এই দেন অর্থাৎ প্রথম স্ট্যান্ডার সঙ্গে কন্টিনিউয়েশন রয়েছে সেটা বোঝানো হচ্ছে। প্রথম স্ট্যান্ডায় কবি দেখিয়েছেন যে সেই প্রেমিক তার যে প্রেমিকা তার সঙ্গে রাত্রিকালীন সাক্ষাৎকারের উদ্দেশ্যে যে ভীষণ উত্তেজনা আবেগ নিয়ে পথ চলতে শুরু করেছিলেন, সেই পথ ছিল সমুদ্র পথ, যে পথ শেষ হয়েছে খাঁড়ির কাছে এসে বা তটের কাছে এসে। সেই বোট থেকে নেমে পড়ে এবার তাকে হাঁটতে হচ্ছে 1 মাইল পথ। ওই জন্যই দেন শব্দটাকে উনি ব্যবহার করছেন, অর্থাৎ যে স্পিডটা কোয়েঞ্চ হয়ে গিয়েছে সেই বোটের, সেই মানে বোট থেকে বোটের জার্নিটা উনি অলরেডি শেষ করে ফেলেছেন। এবার শুরু হয়েছে তার নতুন যাত্রাপথ, যে পথে তাকে পায়ে হেঁটে অনেকটা পথ অতিক্রম করতে হচ্ছে। সেই পথটা কি না, আ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ, 1 মাইল পথ। সেই পথটা কোথা দিয়ে? বিচের মধ্যে দিয়ে। বিচ মানে তোমরা সকলেই জানো সমুদ্রের যে তটভূমি, যে চর, তাকে বিচ বলা হয়। তো সেই বিচ ধরে অনেকটা পথ, 1 মাইল খানিক পথ তাকে অতিক্রম করতে হয়েছে। সেই পথ অতিক্রম করার সময়ে সেই মানে সময়কার তার যে অনুভূতিগুলো, সেগুলো দেখো দুটো শব্দ দিয়ে ব্যবহার করেছেন উনি, অর্থাৎ কবি। ওয়ার্ম সি সেন্টেড বিচ, ওয়ার্ম শব্দটার মানে হলো উষ্ণ, অর্থাৎ এই যে উষ্ণ, এই শব্দটার দ্বারা কিন্তু উনি মানে সেই প্রেমিকের ভেতরের যে প্যাশন, যে ইগারনেস, সেটাকে বোঝাচ্ছেন। আর সি সেন্টেড অর্থাৎ সমুদ্রের গন্ধে ভরপুর। তো আমরা জানি সমুদ্রের কিন্তু আলাদা কোনো গন্ধ হয় না, তবে আমাদের ধারণা যে সমুদ্রের জল যেহেতু নোনা, জলের মধ্যে যেহেতু লবণের ভাগ বেশি থাকে, তাই সেখানকার বাতাসের মধ্যেও সেই নোনা স্বাদ বা ভাবটা বজায় থাকে। সেই জন্যই কবি সেই মানে বীজটাকে সি সেন্টেড, অর্থাৎ সেই নোনা গন্ধযুক্ত বাতাস যেন চারিদিকে প্রবাহিত হচ্ছিল, সেই রকম একটি বীচের মধ্যে দিয়ে তিনি 1 মাইল পথ অতিক্রম করেছেন উইথ আ প্যাশন টু মিট হিজ beloved।
তো সেই জন্য এখানে আরও একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করবে, এখানে কবি কিন্তু দুটো ইমেজারি ব্যবহার করেছেন, ঠিক আছে। প্রথমত যে ওয়ার্ম এই শব্দটা, এটা কিন্তু এটার দ্বারাও কিন্তু আমরা জানি যে টাচ বা স্পর্শকে বোঝানো হচ্ছে, যার জন্য এটাও একটা ট্যাকটাইল ইমেজারি। পরের শব্দটা দেখো সি সেন্টেড, এই পুরো শব্দটার মধ্যে দিয়েই কিন্তু দেখো একটা স্মেল, একটা গন্ধ, সেটাকে বোঝানো হচ্ছে, তাই তো। তো এই যে গন্ধ বা স্মেল, এটাকে বোঝানো হয় যে ইমেজারির দ্বারা, তাকে অলফ্যাক্টরি ইমেজারি বলা হয়, ঠিক আছে। তো এই অলফ্যাক্টরি ইমেজারি কিন্তু তিনি ব্যবহার করেছেন, অর্থাৎ দুটো ইমেজারি তিনি পাশাপাশি ব্যবহার করেছেন। একটা হচ্ছে টেকটাইল ইমেজারি, অর্থাৎ যার দ্বারা তিনি উষ্ণতা বা স্পর্শের কথা বোঝাচ্ছেন, আর পরেরটাতে অলফ্যাক্টরি ইমেজারি ব্যবহার করছেন, যার দ্বারা গন্ধ বা স্মেলকে বোঝানো হচ্ছে। তো একই বাক্যের মধ্যে উনি দুখানা ইমেজারি ব্যবহার করছেন। পাশাপাশি আরও একটা বিষয় খেয়াল করবে, সেটা হচ্ছে এই সি সেন্টেড এই শব্দ দুটো কিন্তু মানে একই ধরনের শুনতে লাগা শব্দের মধ্যেই পড়ে, যার জন্য এখানেও একটি অ্যালিটারেশনের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কবি এই শব্দটাকেও অ্যালিটারেশন হিসেবে ব্যবহার করেছেন। তো এই তাহলে কি বলছে যে 1 মাইল উষ্ণ এবং সমুদ্রের গন্ধযুক্ত বীচ অতিক্রম করে তারপরে তাকে পৌঁছতে হচ্ছে কোথায়, তারপরে বলছেন 3 fields to cross, তারপরেও তার যাত্রাপথ শেষ হয়নি, তারপরেও তাকে 3টে মাঠ পেরিয়ে যেতে হয়েছে। অনেকখানি পথ তিনি ভ্রমণ করে এসেছেন সমুদ্রের ওপর দিয়ে, তারপরেও তাকে অনেকটা পথ অতিক্রম করতে হচ্ছে। 3টে ফিল্ড তাকে ক্রস করতে হচ্ছে। তারপরে টিল আ ফার্ম অ্যাপিয়ার্স, তারপরে একটি ফার্ম হাউস আমার সামনে এসে উপস্থিত হচ্ছে। অর্থাৎ এখানে কবি যেটা বলতে চাচ্ছেন, অর্থাৎ ফার্ম হাউসটা তো আর নিজে উপস্থিত হয়নি, অ্যাকচুয়ালি তিনি ফার্ম হাউসের সামনে গিয়ে উপস্থিত হচ্ছেন সেই পথ অতিক্রম করার পর। এবং সে এখানে বোঝাই যাচ্ছে যে কবি এই ফার্ম হাউসটিকে বোঝাচ্ছেন সেই প্রেমিকার বাড়ি হিসেবে, যে ফার্ম হাউসে তার বিলাভেড অর্থাৎ লেডি লাভ থাকেন, বসবাস করেন, সেই ফার্ম হাউসটা তারপরে অনেকটা পথ অতিক্রম করার পর তারপরে এসে উপস্থিত হলো। তারপরে কি বলা হচ্ছে দেখো, আ ট্যাপ অ্যাট দ্য পেন, এই পেন শব্দের মানে হলো জানালার যে কাঁচ থাকে বা সার্সি, সেটাকে বলা হয়, ঠিক আছে। তো সেই কাঁচের ওপরে বা জানলার সার্সির ওপরে আ ট্যাপ একটা ছোট টোকা, একটা টোকা মারলে যে আওয়াজটা হয়, সেই আওয়াজটা তিনি বাইরে থেকে করলেন। এবং সঙ্গে সঙ্গে কি হলো, দ্য কুইক শার্প স্ক্র্যাচ অ্যান্ড ব্লু স্পট অফ আ লাইটেড ম্যাচ, তিনি শুনতে পেলেন টোকা মারার সঙ্গে সঙ্গে একটা কুইক শার্প স্ক্র্যাচ, স্ক্র্যাচ খস করে যে শব্দটা হয়, সেই শব্দটাকে স্ক্র্যাচিং সাউন্ড বলা হয়। তো এখানে স্ক্র্যাচ বলতে যে আমরা দেশলাই ব্যবহার করি, সেই দেশলাইয়ের বক্সের গায়ের মধ্যে যে বারুদটা লাগা থাকে, সেই বারুদের সঙ্গে দেশলাইয়ের কাঠির মাথাতে লাগানো বারুদের দুটোর ঘর্ষণের ফলে যে স্ক্র্যাচ সাউন্ডটা হচ্ছে, সেটাকে এখানে স্ক্র্যাচ বলা হচ্ছে। সেই সাউন্ডটা কীরকম, শার্প, তীক্ষ্ণ। কেন তীক্ষ্ণ? কারণ একে তো রাত্রি, অনেকটা রাত হয়ে গিয়েছে অলরেডি, তার সঙ্গে চারিদিক নিস্তব্ধ, সেই ফার্ম হাউসের আশেপাশে তেমন হয়তো কোলাহল মুখর কিছু নেই, কারণ সেটা সমুদ্র তটের কাছাকাছি, যার জন্যই সেই শব্দটাকে আরও বেশি তীক্ষ্ণ শোনালো। আর সেটা কীরকম, কুইক, খুব তাড়াতাড়ি, সঙ্গে সঙ্গে। তা এখানে দেখো প্রেমিক যখন প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তখন তিনি বাইরে থেকে জানালার কাচের মধ্যে জাস্ট একটা মাত্র টোকা মারতেই ভেতরে প্রেমিকা কিন্তু বুঝতে পেরেছেন যে তার প্রেমিক তার সঙ্গে দেখা করতে এসেছেন। এটা হয়তো তাদের একটা সিগন্যাল ছিল, বা তারা আগেও সেটা জানতেন, এভাবেই তাদের
কথা ছিল। তো যার জন্য কিন্তু একটুও দেরি না করে ভেতরেও প্রেমিকা কিন্তু সেই প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য খুব স্বাভাবিকভাবে প্রস্তুতি নিচ্ছেন, যার জন্যই এখানে বলা হচ্ছে কুইক শার্প স্ক্র্যাচ, অর্থাৎ খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে একটা তীক্ষ্ণ স্ক্র্যাচ মানে করার শব্দ পাওয়া গেল, এবং তারপরেই দেখতে পাওয়া গেল অ্যান্ড আ ব্লু স্পট অফ আ লাইটেড ম্যাচ, সেই যে দেশলাইয়ের যে ম্যাচ বাতি, সেই বাতিটা জ্বলে উঠল এবং তার যে নীল আভা, ব্লু স্পট। এখানেও দেখো একটা জিনিস খেয়াল করার ব্যাপার আছে। ব্লু স্পট উনি বলছেন, আমরা কিন্তু জানি যে আগুনের রং সবসময় লাল এবং লাল, হলুদ বা কমলা এই ধরনের রঙগুলোর দ্বারা বোঝানো হয়, কিন্তু এখানে তিনি ব্লু স্পট বলেছেন। অর্থাৎ তোমরা প্রত্যেকেই খেয়াল করবে যে যখন দেশলাইয়ের কাঠির মধ্যে আগুন জ্বালানো হয় তখন আগুনটা পূর্ণমাত্রায় আগুন রূপে জ্বলে ওঠার আগে কিন্তু একটা নীল আভা দেখতে পাওয়া যায়। এখানে কবি সেই আভাটির কথাকেই উল্লেখ করছেন, অর্থাৎ সেই লাইটটা জ্বলে ওঠার আগের যে ব্লু আভা, অর্থাৎ স্ক্র্যাচটা মানে স্ক্র্যাচ করার যে শব্দটা, সেটা হওয়ার সঙ্গে সঙ্গে একটি ব্লু আভা ঘরের মধ্যে থেকে বেরিয়ে এলো, কাঁচ দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। তো সেই আভাটা ব্লু কালারের, যার জন্য তিনি উল্লেখ করছেন সেটাকে ব্লু স্পট অফ আ লাইটেড ম্যাচ। অর্থাৎ এখানে এই লাইটেড ম্যাচ এই শব্দটাও কিন্তু অ্যাকচুয়ালি ফায়ারকেই উল্লেখ করছে। তো এই যে ফায়ার, সেই ফায়ারটা কিসের, যে মানে প্রেমিক দেখা করতে যাচ্ছেন তার যে প্যাশনটা, সেই প্যাশনটাকেই কিন্তু এখানে সেই ফায়ার দিয়ে একটা সিম্বলাইজ করা হয়েছে, ঠিক আছে। তো এখানেও আরও একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করবে, এই যে ট্যাপ অ্যান্ড শার্প স্ক্র্যাচ, এই দুটো শব্দ, ঠিক আছে। ট্যাপ হচ্ছে একটা সাউন্ড, তাই তো আমরা জানি ট্যাপ অর্থাৎ যে মানে টোকা, সেই টোকাটার দ্বারা একটা সাউন্ড শুনতে পাওয়া যায়। আবার স্ক্র্যাচ, তাই তো, এই যে স্ক্র্যাচ, এটাও কিন্তু একটা খস করে যে আওয়াজ হয়, সেটাও একটা সাউন্ড। তো এই দুটো শব্দের দ্বারা কিন্তু সাউন্ড বা শব্দকে বোঝানো হচ্ছে, যার জন্য এই দুটোও কিন্তু ইমেজারি। এই মানে সাউন্ড কে বোঝানোর জন্য যে ইমেজারি ব্যবহার করা হয় তাকে বলা হয় অডিটরি ইমেজারি, ঠিক আছে। তো এই অডিটরি ইমেজারিও কিন্তু তিনি এখানে খুব সুন্দরভাবে তার কবিতায় ব্যবহার করেছেন। তার সঙ্গে তিনি ফায়ারকে দেখিয়েছেন, যেটার দ্বারা সেই প্রেমিকের যে প্যাশনটাকে, যে ইগারনেসটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো এই সুন্দর ব্যবহারের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের ইমেজারি, তারপরে অ্যালিটারেশন বা বিভিন্ন ধরনের ফিগার অফ স্পিচের ব্যবহারের মধ্যে দিয়ে কিন্তু তিনি সুন্দর একটা ছন্দময়তা সৃষ্টি করেছেন, এবং তার পাশাপাশি রয়েছে একটা দারুণ সুন্দর আবেগ, যে আবেগটাকে তুলে ধরাই হচ্ছে এখানে এই কবিতার মূল উদ্দেশ্য। তো এবার এতটা পর্যন্ত আমরা পড়লাম। এর পরের অংশটাতে যেটা রয়েছে সেখানে হচ্ছে যে এই কবিতার লেখার যে এন্ড বা পরিণতি, পরিণতিটা কি হলো, এই ঘটনার পুরো ঘটনার যে মিটিংটা সেটা কীরকম হলো সেটাকে বোঝানো হচ্ছে। তো এখানে বলা হচ্ছে অ্যান্ড আ ভয়েস লেস লাউড থ্রু ইটস জয়স অ্যান্ড ফিয়ার্স দ্যান দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ। শব্দগুলোকে ভালো করে খেয়াল করবে। অ্যান্ড আ ভয়েস, সঙ্গে সঙ্গে প্রেমিকা ভেতর থেকে লাইট জ্বালিয়ে প্রস্তুতি নিয়ে দরজা খুলে দিয়েছেন এবং তিনি কিছু বলছেন। সেই যে বলাটা, তার যে সাউন্ডটা, যে ভয়েসটা, সেটা প্রচণ্ড কম, মানে ক্ষীণ, খুব হালকা, যার জন্য বলা হচ্ছে লেস লাউড। লেস মানে কম, লাউড জোর, কম জোরে বলা, খুব ধীরে বলা। কিসের চেয়ে কম জোরে? এখানে কম্পেয়ার করা হচ্ছে নিশ্চয়ই কোনো কিছুর সঙ্গে। তো কিসের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে? সেটা হচ্ছে দেন দ্য টু হার্টস বিটিং, লাস্ট লাইন, টু হার্টস বিটিং, অর্থাৎ তারা যে পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করেছিলেন এবং সেই প্রতীক্ষার অবসান হলো, তার যে অনুভূতি বা উত্তেজনা, সেই উত্তেজনা প্রকাশ করা হয়েছে হার্টের বিটিং দিয়ে, অর্থাৎ দুটো হৃদয়ের যে বিট করার যে শব্দ, সেই শব্দের মধ্যে দিয়ে। অর্থাৎ দুটো হৃদয় পরস্পরের প্রতি যে প্রচণ্ড তীব্রতায়
প্রচণ্ড দ্রুত গতিতে বিট করে চলেছে পরস্পরকে ওয়েলকাম করার জন্য, সেই যে সাউন্ডটা, বিটিং সাউন্ড, সেটার তুলনায় ভয়েসটা অনেক কম। অর্থাৎ আমরা এখানে একটু খেয়াল করার বিষয় আছে। দেখো, আমরা সকলেই জানি যে হার্ট যখন বিট করে আমাদের শরীরের মধ্যে, তার কিন্তু কোনো সাউন্ড খালি কানে শোনা যায় না। সেটা ডাক্তারের সেই স্টেথোস্কোপের সাহায্য নিয়ে শোনা যায়, কিন্তু খালি কানে কিন্তু আমরা সেই হার্ট বিটটাকে শুনতে পাই না। কিন্তু কবি এখানে উল্লেখ করছেন যে সেই বিটিং সাউন্ডের তুলনাতেও সেই ভয়েসটা ভীষণ কম ছিল, ক্ষীণ ছিল। তো এখানে বলতে চাইছেন কবি যে তাদের যে এই যে মিলনের যে অনুভূতি, যে তীব্রতা, যে তীক্ষ্ণতা, সেটার যে বহিঃপ্রকাশ, সেটা হচ্ছে সেই বিটিং সাউন্ড। অর্থাৎ তাদের দুটো হৃদয় যখন একাকার হয়ে গেল মিলেমিশে, তার দুটো হৃদয়ের যে মানে একসঙ্গে মিলিত হয়ে যে বিট করছে, তার যে সাউন্ডটা, সেই সাউন্ডটা এত জোরে, তখন এত তীব্রতায়, যে সেটা যেন বাইরে থেকেও শুনতে পাওয়া যায় না, তবু যেন সেই সময়টাতে যাচ্ছে। এবং সেই সাউন্ডটা এতটা মানে বেড়ে গেছে যে তার তুলনায় মনে হচ্ছে কথা বলার বা শব্দ করার যে মানে সাউন্ড, সেটাই অনেক কম। তো সেই এখানে পুরোটাই মানে কবি যে তাদের যে গভীরতা, যে তীব্রতা, সেটাকে বোঝানোর জন্যই এই শব্দগুলো ব্যবহার করেছেন। যে তাদের হার্ট বিটিংয়ের যে সাউন্ডটা, সেই সাউন্ডের তুলনাতেও তাদের কণ্ঠস্বরের যে সাউন্ড, সেটা অনেক ক্ষীণ ছিল, অনেক কম ছিল। এবং সেই সাউন্ডের মধ্যে মিশ্রিত ছিল জয় অ্যান্ড ফিয়ার। এই যে এখানটায় বলেছে থ্রু ইটস জয়স অ্যান্ড ফিয়ার্স, এই শব্দ দুটো কিন্তু দেখো ভালো করে খেয়াল করে। একটা হচ্ছে জয়, জয় মানে আনন্দ, ফিয়ার মানে হচ্ছে ভয়। তাহলে এখানে জয়েস অ্যান্ড ফিয়ার্স দুটো কিন্তু কন্ট্রাস্টিং ওয়ার্ডস, টু কন্ট্রাস্টিং ওয়ার্ডস তিনি ব্যবহার করেছেন পাশাপাশি। একই সঙ্গে আনন্দ, একই সঙ্গে ভয়, দুটোকেই তিনি বোঝাচ্ছেন। তো কিসের আনন্দ, কিসের ভয়, সেটা নিশ্চয়ই বোধ করি এতক্ষণ মানে খানিকটা হলেও ক্লিয়ার হয়েছে। কারণ আনন্দটা হচ্ছে অনেক দীর্ঘ প্রতীক্ষার পরে দুজন প্রেমিক প্রেমিকার মধ্যে সাক্ষাৎকার হচ্ছে, তার যে অনুভূতি, যে তীব্রতা, যে তীক্ষ্ণতা, যে ভালো লাগা, সেটা জয় মানে আনন্দ রূপে তাদের সেই কণ্ঠস্বরের মধ্যে দিয়ে যেন বহিঃপ্রকাশ ঘটছে তার। আর ফিয়ারটা কিসের, কবিতার শুরুতে বলা হয়েছে যে এখানে যদি কবি তার নিজের জীবনের ঘটনাকে এখানে এই কবিতার মধ্যে উল্লেখ করে থাকেন, তাহলে আমরা খানিকটা হলেও জানি যে কবির যে স্ত্রী, তিনি যখন তার প্রেমিকা রূপে ছিলেন, তো তখন কিন্তু তিনি এক রক্ষণশীল পরিবারের বিলং করতেন, এবং সেই পরিবারে তার বাবার করা নিষেধ ছিল এই ধরনের কোনো রিলেশন বা সম্পর্ক তৈরি করাকে নিয়ে। তো তবুও বাবার নিষেধকে উপেক্ষা করে যেহেতু তারা এই সম্পর্কটাকে তৈরি করেছিলেন, যার জন্য সেই সম্পর্ক যাতে যে কোনো মুহূর্তে বাড়ির অন্য কোনো সদস্যের সামনে ধরা না পড়ে যায়, তার জন্য লুকিয়ে রাখার যে সিক্রেট মানে প্ল্যানটা তাদের, সেটা যাতে কোনো রকমে ওপেন না হয়ে যায়, কারোর সামনে যেন তারা ধরা না পড়ে যান, তার ভয়। সেই জন্য এখানে ভয় শব্দটাকে উনি উল্লেখ করেছেন আলাদাভাবে। জয়েস তো রয়েইছে, তার সঙ্গে ফিয়ার, ভয় মিশ্রিত জয় যেন সেই শব্দের মধ্যে দিয়ে, তাদের কণ্ঠস্বরের মধ্যে দিয়ে যেন প্রকাশিত হচ্ছিল। ভয় এবং আনন্দ দুটোর মিশ্রণে তাদের যে কথা বলার যে শব্দ, সেটা যেন অদ্ভুত শোনাচ্ছিল, এবং সেই শব্দ এত ধীরে, এত আস্তে, যে সেটা যেন তাদের হার্টবিটের শব্দকে ছাপিয়ে যেতে পারছিল না। তো এই মানে এইখানেই কবি মানে বলছেন, এবং এই অংশটুকু লেখার পরে দেখো কবি তার পরবর্তী অংশটুকু কিন্তু আর লেখেননি, অর্থাৎ এখানেই ফিনিশ করে দিয়েছেন। যে অর্থাৎ তিনি বলতে চাইছেন পুরো কবিতার মধ্যে দিয়ে যে তিনি তার যে গোল বা লক্ষ্য, সেটা তিনি অ্যাচিভ করেছেন। তার প্রেমিকার সঙ্গে বা তার যে লেডি লাভের সঙ্গে তার অবশেষে সাক্ষাৎ হয়েছে, এবং যখন সাক্ষাৎ হয়েছে তখন কিন্তু তিনি নিজেকে কমপ্লিট বোধ করছেন, এবং সেই যে কমপ্লিট হওয়ার যে অনুভূতি, সেটা তাকে যেন আর অন্য কিছু ভাবনা বা চিন্তার মধ্যে আবদ্ধ করতে পারছে না। তিনি যেন এখানে
তার জীবনের পরিপূর্ণতা পাচ্ছেন, সম্পূর্ণতা পাচ্ছেন, যার জন্য কিন্তু এটাই তার তার শেষ কথা। অর্থাৎ এর বাইরে, অর্থাৎ তার এই যে লাভ, তার যে লেডি লাভের প্রতি যে একটা তীব্র আবেগ, সেটার ঊর্ধ্বে তার জীবনে আর কিছু নেই, যার জন্য তিনি কিন্তু পরবর্তীতে আর কোনো কিছুকে গুরুত্ব দেননি। এই জায়গাতেই তিনি পুরো কবিতাটাকে শেষ করেছেন। তাহলে আমরা পুরো কবিতাটার মধ্যে দেখতে পেলাম দুটো স্ট্যাঞ্জাতে কবি লিখেছেন। দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা ক্যাপচার্স দ্য এক্সাইটমেন্ট অফ দ্য সিক্রেট জার্নি। পুরো স্ট্যাঞ্জা জুড়ে প্রথম স্ট্যাঞ্জাটাতে সেই প্রেমিকের যে যাত্রাপথের যে এক্সাইটমেন্ট, সেটা তিনি বিভিন্ন ধরনের ইমেজারিজ ব্যবহার করেছেন সেটা বোঝানোর জন্য। অ্যালিটারেশন তো রয়েইছে, ফিগার অফ স্পিচ রয়েছে বিভিন্ন ধরনের, এগুলোর মধ্যে দিয়ে এবং সুন্দর ছন্দগতভাবেও খুব সুন্দরভাবে তুলে ধরেছেন সেই এক্সাইটমেন্টটা। কিসের? না, সিক্রেট জার্নির। আর সেকেন্ড স্ট্যাঞ্জা কি করছে? The second stanza captures the anticipation and the fulfillment of the meeting. অর্থাৎ সেকেন্ড স্ট্যাঞ্জাতেও খানিকটা আমরা জার্নি দেখতে পাচ্ছি এবং তারপরে সেই প্রেমের যে পরিণতি, তার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পর্ব খানিকটা দেখতে পাচ্ছি এবং শেষ অবধি আমরা দেখতে পাচ্ছি যে কবি সেই ফুলফিলমেন্ট অফ দেয়ার লাভ অর সিক্রেট মিটিং, সেটাকে তিনি খুব সুন্দরভাবে আবেগের সঙ্গে তুলে ধরেছেন। সেখানেও বিভিন্ন ধরনের ইমেজারিজ, অ্যালিটারেশনস অ্যান্ড ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন। ঠিক আছে, এখানে পুরো কবিতা জুড়ে আমরা বিভিন্ন ধরনের ইমেজারি পেয়েছি, ভিজুয়াল ইমেজারি পেয়েছি, ট্যাকটাইল ইমেজারি পেয়েছি, অলফ্যাক্টরি ইমেজারি পেয়েছি, অডিটরি ইমেজারি পেয়েছি, বিভিন্ন ধরনের ইমেজারিজ ব্যবহার করেছেন উনি। তার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় তোমাদের জেনে নিতে হবে যে এর যে রাইম স্কিমটা, সেটাও কিন্তু একটু আলাদা, অন্যান্য কবিতার তুলনায় একটু অন্য ধরনের। সেটা একটুখানি বোঝানোর জন্য তোমাদের দেখো, পুরো প্রথম স্ট্যাঞ্জাটাকে আমরা যদি প্রথমে ধরি, তাহলে প্রত্যেকটা লাইনের যে শেষ শব্দগুলো সেগুলো একটু খেয়াল করো। দেখো, প্রথম লাইনের যে শেষ শব্দ সেটা রয়েছে ল্যান্ড। এই ল্যান্ডটাকে যদি আমরা প্রথম লাইনটাকে এ হিসেবে ধরি, এ বি সি এইভাবে যদি পরপর আমরা ধরি, তাহলে ল্যান্ড শব্দটার সঙ্গে মিল রয়েছে প্রথম স্ট্যাঞ্জার একদম লাস্ট লাইন। অর্থাৎ প্রথম স্ট্যাঞ্জার লাস্ট লাইন 6 নাম্বার লাইন, অ্যান্ড কোয়েঞ্চ ইটস স্পিডস ইন দ্য স্ল্যাশি স্যান্ড। ল্যান্ডের সঙ্গে দেখো স্যান্ড, এটা কিন্তু ছন্দগতভাবে মিল রয়েছে। তাহলে এটাকে আমরা আবার এ নাম্বার ধরলাম, তাহলে ওপরের লাইন এর সঙ্গে মিল রয়েছে স্ট্যাঞ্জার শেষ লাইন এ। আবার দ্বিতীয় লাইনের শেষ শব্দ রয়েছে লো। এই লোটাকে যদি আমরা বি হিসেবে ধরি, দ্বিতীয় লাইন হিসেবে বি হিসেবে ধরি, তাহলে এই শব্দের সঙ্গে মিল রয়েছে দেখো এই প্রথম স্ট্যাঞ্জার শেষ লাইনের ওপরের লাইন, অর্থাৎ অ্যাজ আই গেইন দ্য কোপ উইথ পুশিং প্রো। এই যে প্রো, এই শব্দটা দেখো, লো অ্যান্ড প্রো, এই দুটো শব্দের মধ্যে ছন্দগতভাবে মিল রয়েছে। তাহলে এই দুটোকে আমরা বি দিলাম। এবার দেখো, থার্ড লাইনকে আমরা যদি সি ধরি, তাহলে থার্ড লাইনের লাস্ট ওয়ার্ড হচ্ছে লিপ, আর ফোর্থ লাইনের লাস্ট ওয়ার্ড হচ্ছে স্লিপ। লিপ অ্যান্ড স্লিপ, এটা কিন্তু সেম সাউন্ডিং ওয়ার্ড, সুতরাং এই দুটোর মধ্যে মিল রয়েছে। তাহলে এই দুটো হলো সি। তাহলে এর যে রাইম স্কিমটা সেটা কীরকম হচ্ছে? এ বি সি, সি বি এ, এ বি সি, সি বি এ, তাই তো? একইভাবে পরের স্ট্যাঞ্জাতেও খেয়াল করো, পরের স্ট্যাঞ্জার প্রথম লাইনের শেষ শব্দ হলো বিচ, আর একদম শেষ লাইন তার লাস্ট যে ওয়ার্ডটা সেটা হলো ইচ। বিচ আর ইচ, এই দুটো শব্দের মধ্যে কিন্তু ছন্দগত মিল রয়েছে। তো আমি এবিসি যেহেতু দেওয়া হয়ে গেছে, নাম্বারিং করা হয়ে গেছে, তাহলে দ্বিতীয় স্ট্যাঞ্জাতে আমি এবিসি আর ব্যবহার করতে পারবো না, তাহলে আমাকে ডিইএফ ব্যবহার করতে হচ্ছে। তাহলে দ্বিতীয় স্ট্যাঞ্জার প্রথম লাইনকে যদি আমরা ডি নাম্বার হিসেবে ধরি, তাহলে লাস্ট লাইনের সঙ্গে ডি এর মিল রয়েছে, তাহলে দুটো ডি হলো। আবার একইভাবে
দ্বিতীয় স্ট্যান্ডার যে দ্বিতীয় লাইন, তার যে লাস্ট ওয়ার্ড সেটা হচ্ছে অ্যাপিয়ার্স। এই অ্যাপিয়ার্স এই শব্দটার সঙ্গে মিল রয়েছে লাস্ট লাইনের আগের লাইনে ফিয়ার্স। অ্যাপিয়ার্স অ্যান্ড ফিয়ার্স এই দুটো শব্দের ছন্দগত মিল রয়েছে। তাহলে এই দুটোকে আমি ই নাম্বারিং করলাম, ডি ই, তাহলে এই দুটোর মধ্যেই ই এর মিল রয়েছে। আবার একইভাবে লাস্ট স্ট্যান্ডার থার্ড লাইনের লাস্ট ওয়ার্ড সেটা কি না, সেটা হচ্ছে স্ক্র্যাচ। স্ক্র্যাচের সঙ্গে মিল রয়েছে দেখো ফোর্থ লাইনের লাস্ট শব্দ ম্যাচ। স্ক্র্যাচ অ্যান্ড ম্যাচ এই যে ছন্দগত মিল রয়েছে, তাহলে এদের আমি এফ নাম্বারিং করলাম। তাহলে মিলটা কিভাবে হলো দেখো, ডি এর সঙ্গে লাস্ট ডি, ই এর সঙ্গে লাস্টের আগের ই, এফ এর সঙ্গে মাঝের এফ, তাহলে ডি ই এফ, এফ ই ডি, ডি ই এফ, এফ ই ডি, তাই তো এরকমভাবে মিলটা রয়েছে। এবার এইখান থেকে কিন্তু আরও একটা জিনিস আমরা নোটিস করতে পারি, সেটা হচ্ছে যে কবি এত সুন্দরভাবে এখানে তার রাইম স্কিমটা ব্যবহার করেছেন, অর্থাৎ এ বি সি, সি বি এ, এটাকে যদি আমরা উল্টো করে পড়ি তাহলেও দেখো আমরা ওপর দিক থেকে যদি এ বি সি পড়ি, আবার নিচের দিক থেকে যদি পড়ি তাহলেও এ বি সি মিল রয়েছে, ওপরে এবং নিচে দুদিক থেকেই কিন্তু মিল রয়েছে। আবার একইভাবে দ্বিতীয় স্ট্যান্ডাতে ডি ই এফ ওপর থেকে যদি নামি, আবার শেষ থেকে আবার ডি ই এফ দুদিক থেকে সেম রয়েছে। অর্থাৎ এখানে যদি তোমরা ছন্দের দিক থেকে একটুখানি মাথা খাটিয়ে দেখো তাহলে কিন্তু উনি ছন্দের মধ্যে দিয়েও তাঁদের মধ্যে অর্থাৎ প্রেমিক এবং প্রেমিকার মানসিকতার মধ্যে যে সাংঘাতিক একটা মিল রয়েছে সেই মিলটিকে তিনি দেখিয়েছেন। অর্থাৎ যদি আমি ওপরের এ বি সি প্রেমিক হিসেবে ধরি, নিচের এ বি সি প্রেমিকা হিসেবে, অর্থাৎ তিনি যতটা আবেগ নিয়ে তার লাভারকে বিলাভেডকে ভালোবাসেন, ঠিক ততটাই বা সেম আবেগ অনুভূতি নিয়ে তার প্রেমিকাও কিন্তু তাকে একইভাবে ভালোবাসেন। সেটা কিন্তু ছন্দের মধ্যে দিয়েও যেন তিনি আলাদাভাবে বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ এই যে লাভটা তার দিক থেকে তার লেডি লাভের প্রতি তার লাভ যেরকম আনএন্ডিং লাভ, পিওর অ্যান্ড ডিপ, তার লেডি লাভের দিক থেকেও কিন্তু তার প্রতি যে প্রেমটা সেটাও কিন্তু পিওর, আনএন্ডিং অ্যান্ড ডিপ লাভ, সেটাকে বোঝাচ্ছেন এই ছন্দের মধ্যে দিয়ে। আরও একটি বিষয় তোমরা একটু লক্ষ্য করলে খেয়াল করতে পারবে যে এটার মধ্যে দেখো কাপলেট ব্যবহার করা হয়েছে। কাপলেট কাকে বলে না, যখন দুটো লাইন একই রকম ছন্দগতভাবে পরপর ব্যবহার করা হয় তখন সেটাকে কাপলেট বলা হয়। তো আমরা খেয়াল করলে দেখব যে দুটো স্ট্যান্ডার ঠিক মিডল পোর্শনে উনি কাপলেট ব্যবহার করেছেন। অর্থাৎ প্রথম স্ট্যান্ডার থার্ড অ্যান্ড ফোর্থ লাইন, আবার দ্বিতীয় স্ট্যান্ডার ক্ষেত্রেও থার্ড অ্যান্ড ফোর্থ লাইন, এই দুটো লাইনকে তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো। এই দুটো লাইন একসঙ্গে আমরা কিন্তু পড়তে পারি এবং সেটা ছন্দগতভাবে একই রকম সাউন্ড শোনাবে। কীরকম, যেরকম অ্যান্ড দ্য স্টার্টল লিটল ওয়েভস দ্যাট লিভ ইন ফায়ারি রিংলেটস ফ্রম দেয়ার স্লিভ, এই দুটো কাপলেট, ঠিক আছে। আবার একইভাবে দেখো এই দুটো লাইনের মধ্যেও কিন্তু সেম ব্যাপার ঘটছে। আর ট্যাপ অ্যাট দ্য পেন দ্য কুইক শার্প স্ক্র্যাচ অ্যান্ড ব্লু স্পার্ট অফ আ লাইটেড ম্যাচ, এই দুটো একই রকম শোনাচ্ছে, এই জন্য এটাকে কাপলেট বলা হচ্ছে। এবার কাপলেট দুটোকে উনি রেখেছেন কি সুন্দর বুদ্ধি করে একদম সেন্টারে, অর্থাৎ মাঝখানে, অর্থাৎ এর মধ্যে দিয়েও কিন্তু তিনি একটি মেসেজ দিচ্ছেন যে তাদের দুজনের প্রতি দুজনের যে লাভ সেটা কিন্তু একদম সেন্টারে রয়েছে, অর্থাৎ লাভ ইজ অ্যাট দ্য সেন্টার। যার জন্য তার বাইরে যা কিছু রয়েছে তারা আশেপাশে তাদেরকে ঘিরে রয়েছে, কিন্তু তাদের মূল বা কেন্দ্রে রয়েছে তাদের পরস্পরের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটাকে তিনি এতটা গুরুত্ব দিয়ে দেখিয়েছেন, এতটা গভীরতার সঙ্গে দেখিয়েছেন যে তিনি এখানে যেন প্রকাশ করতে চাইছেন যে সি ইজ এভরিথিং ফর
দ্য লাভার, তাই তো? তো এই যে লাভ যেটা আনএন্ডিং, যার জন্যই তিনি কিন্তু কবিতাটিকে এমনভাবে শেষ করেছেন যার আলাদা কোনো অস্তিত্ব আর হয় না বলে ধরে নেওয়া হয়। অর্থাৎ যেখানে তাদের পরস্পরের মিল, সেখানেই যেন সব কিছুর শেষ, তার ঊর্ধ্বে আর কিছু হয় না, এটাকে তিনি বুঝিয়েছেন। আয়াম্বিক টেট্রামিটারে এটা লেখা হয়েছে সম্পূর্ণ কবিতাটি। তাহলে সম্পূর্ণ কবিতাটির মধ্যে দিয়ে কিন্তু কবি শুধু যে রাইম স্কিম সুন্দর ব্যবহার করেছেন বা শুধু মানে ছন্দগতভাবেই যে তিনি মানে দেখিয়েছেন তা নয়, এখানে বিভিন্নভাবে তিনি কবিতাকে এনরিচ করার জন্য, অর্থাৎ সাহিত্যের ক্ষেত্রে তাকে এনরিচ করার জন্য বিভিন্ন ধরনের ইমেজারি ব্যবহার করেছেন। তারপরে পার্সোনিফিকেশন ব্যবহার করেছেন, অ্যালিটারেশন তো করেইছেন ব্যবহার, ফিগার স্পিচ ব্যবহার করেছেন, বিভিন্ন ধরনের এই অলংকার দিয়ে তিনি কবিতাটিকে কিন্তু একটি সুন্দর ছন্দময় লিরিক্যাল লাভ পোয়েমে পরিণত করেছেন। ঠিক আছে, আশা করি প্রত্যেকের কবিতাটি বুঝতে এবং পড়তে কোনো অসুবিধে হয়নি। যদি হয়ে থাকে তাহলে প্রত্যেকে তোমরা কমেন্ট বক্সে আমাকে একটু লিখে জানাবে, আমি সময় মতো এর উত্তর অবশ্যই দেব। আশা করি সকলে কবিতাটি ভীষণ এনজয় করেছো। ভীষণ সুন্দর একটি কবিতা। সকলের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে তোমাদের অন্যান্য বন্ধুদেরও দেখার বা জানার সুযোগ করে দিও। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।